আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে জ্যামিতি, জিওমেট্রি। আচ্ছা, জ্যামিতি, আমাদের জ্যামিতি শব্দটি দুইটা অংশ দ্বারা গঠিত, একটা হচ্ছে জ্যা আর একটা হচ্ছে মিতি। অর্থাৎ জ্যা যোগ মিতি থেকেই আমাদের কি হচ্ছে জ্যামিতি শব্দটার উদ্ভব। এখানে প্রথম জ্যা শব্দ অর্থাৎ জিও, জিও এর অর্থ হচ্ছে আমাদের ভূমি। ওই যে জিওগ্রাফিও থাকে কিন্তু, হ্যাঁ, ভূমির চিত্র নিয়ে যেগুলো ভূমি নিয়ে যেগুলো কাজ করবে সেগুলো হচ্ছে জিওগ্রাফিক্যাল। ওইটা আমাদের বিষয় না, আমাদের হচ্ছে জিওমিত্রি। আর মিতি অর্থ হচ্ছে পরিমাপ। মিতি অর্থ হচ্ছে আমাদের জিও আর মেট্রন, এই দুটো শব্দ থেকে। জিও শব্দের অর্থ হচ্ছে আমাদের ভূমি, আর মেট্রন শব্দের অর্থ হচ্ছে আমাদের পরিমাপ, অর্থাৎ ভূমির পরিমাপ। তার মানে আমরা কি বলতে পারবো যে গণিত শাস্ত্রের যে অধ্যায়ে ভূমির পরিমাপ, হ্যাঁ, বা ভূমির আয়তন বা ভূমির ধারণা বা ভূমির ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা হবে, সেটাকেই আমরা বলবো জ্যামিতি। যদিও জ্যামিতিটা ভূমির পরিমাপ থেকেই উদ্ভব হয়েছিল জ্যামিতির ধারণাটা, কিন্তু বর্তমানে জ্যামিতিতে কিন্তু আমরা জ্যামিতি দিয়ে ম্যাথমেটিক্সের বিভিন্ন শাখায় জ্যামিতিগুলো ইউজ করি কিন্তু। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আরও আরেকভাবে বলা যায় যে গণিত শাস্ত্রের যে শাখায় বিন্দু থেকে বৃত্ত পর্যন্ত যাবতীয় ক্ষেত্রের আলোচনা করা হয় সেটাকে আমরা বলবো কি আমাদের জ্যামিতি। আর জ্যামিতি তো আমরা জানি খ্রিস্টপূর্ব 300 অব্দে বিজ্ঞানী আমাদের গণিতবিদ আর কি ইউক্লিড, ইনি দ্য এলিমেন্টস নামক গ্রন্থে জ্যামিতির যে মূল তত্ত্বগুলো আলোচনা করেছিলেন। তাহলে ইউক্লিড কত সালে? খ্রিস্টপূর্ব, মানে যখন থেকে এক সাল শুরু হয়নি তারও 300 বছর আগেই কিন্তু আমাদের ম্যাথমেটিশিয়ান ইউক্লিড এই যে আমাদের জিওমেট্রির উপরে যে বইটা লিখেছিলেন সেটা হচ্ছে দ্য এলিমেন্টস। ওকে, আমরা এরপর জ্যামিতির আরেকটু বেসিক এবার আলোচনায় যাব, সেগুলো হচ্ছে আমাদের জ্যামিতির অংশগুলো কী কী। আমরা বললামই কি বিন্দু থেকে বৃত্ত পর্যন্ত, হ্যাঁ, তাহলে আমরা বিন্দু থেকে বৃত্ত পর্যন্ত যাই কিনা দেখি, একটু বেসিক আলোচনা করব। আচ্ছা, আমরা দেখব বিন্দু কাকে বলে। আমি এই যে একটা দিলাম এখানে বিন্দু, এটাই হচ্ছে আমাদের বিন্দু। বিন্দুর কি নাই? যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই এবং উচ্চতাও নাই, তাকে আমরা বলবো বিন্দু। আচ্ছা, এখন এটা কিন্তু আপাত দৃষ্টিতে আমরা বলি এই বিন্দুটাকে, আমি যদি বিন্দু মানে কি একটা ফোঁটা, এই ফোঁটাটাকে যদি আমি এখানে এইটুক দিলাম অথবা এইটুক দিলাম, এটাকে যদি আমি জুম করে ফেলি তাহলে কি হবে? অনেক বড় একটা স্থান দখল করবে না? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কিন্তু বিন্দুর কি নাই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নাই, কিন্তু বিন্দুর কিন্তু একটা আছে। কিন্তু আমরা ধরি নাই যে বিন্দুটার কোনো দৈর্ঘ্য প্রস্থ কোনো কিছুই নাই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে আমরা বলবো কি বিন্দু। এখন বিন্দুর কিছু বৈশিষ্ট্য, হ্যাঁ, এখানে একটা বিন্দু আর একটা বিন্দু, তাহলে দুইটা বিন্দু দিয়ে আমরা কি করতে পারি? একটা সরল রেখা আঁকা যায়। দুইটা বিন্দু দিয়ে একটি সরল রেখা আঁকা যায়, তাহলে একটা জানলাম আমরা। তারপরে দুটি সরল রেখা একটি এবং কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। আচ্ছা, ছেদ করতে পারা বলতে কি বোঝায়? একটাকে আরেকটার উপরে টাচ করবে, স্পর্শ করবে, হ্যাঁ। তাহলে দুইটা সরলরেখা, এটা যদি একটা সরলরেখা নেই আরেকটা এরকম সরলরেখা নিচ্ছি, এরা যদি স্পর্শ করতে চায় তাহলে এই যে সরলরেখা শুধুমাত্র একটি বিন্দুতে এরা স্পর্শ করতে পারবে, সেই জিনিসটাই বলতেছে এখানে 2 নম্বর কন্ডিশনে। 3 নম্বর কন্ডিশন যদি দেখি আমরা, দুই বিন্দুর মধ্যে সরলরেখার দূরত্বই ক্ষুদ্রতম। হ্যাঁ, এই যে দুইটা বিন্দু, এই দুই বিন্দুর মধ্যে কিন্তু আমরা বললাম সরলরেখা আঁকা যায়, বক্ররেখাও তো আঁকা যায়, এরকম করে আসলো। তাহলে ক্ষুদ্রতম দূরত্ব কোনটা? এরকম করে আসছে, হ্যাঁ। তাহলে এইটা সবচেয়ে বেশি দূরত্ব বেশি এর, তারপরে এর সবচেয়ে ছোট কোনটা? সরলরেখা যেটা সোজাসুজি বরাবর থাকবে সেটাই হবে সবচেয়ে ছোট দূরত্ব। এই কথাটাই এখানে 3 নম্বর কন্ডিশনে বলতেছে। তারপরে যেসব বিন্দু একই সরলরেখা অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলে। আচ্ছা, এটা যদি আমরা একটু দেখি সমরেখ বিন্দু কি। আচ্ছা, এইখানে একটা সরলরেখা আমি আঁকলাম, এই সরলরেখার ক্ষেত্রে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে অসংখ্য বিন্দু। কিন্তু আমরা কিন্তু বিন্দুর চলার পথকেই বলি সরলরেখা বা রেখা। বিন্দুর চলার পথকে বলা হয় রেখা, সরলরেখা না, সরলরেখা রেখার একটা প্রকারভেদ। আচ্ছা, তাহলে বিন্দুটা এই যে অনেকগুলো বিন্দু একটা সরলরেখার মধ্যে আছে না, তাহলে এই বিন্দুগুলোকে আমরা বলবো কি সমরেখ, অর্থাৎ একই রেখার মধ্যে আছে এরা, হ্যাঁ। তাহলে এই জিনিসটাই বলতেছে এই নম্বর কন্ডিশনটাতে, যে বিন্দুর চলার পথকে বলা হয় বা অনেকগুলো বিন্দু যখন একটা রেখার মধ্যে থাকে তখন বলা হয় বিন্দুগুলোকে সমরেখ। আচ্ছা, যেসব বিন্দু একই সরলরেখা অবস্থান করে তাদেরকে সমরেখা। আমাদের এই কন্ডিশনটা হয়ে গেল। আমরা এর পরের যদি আমরা কিছু শর্ততে যাই, সেটা হচ্ছে আমরা জানবো এবার বিন্দু শিখলাম, এবার দেখবো কি রেখা। রেখা কাকে বলে? আমি একটু আগেও বললাম যে বিন্দু যখন চলতে শুরু করবে তখন এই বিন্দুর চলার পথটাকে বলবো আমরা রেখা, অথবা আরেকভাবে বলা যায় যে যার কি আছে? শুধুমাত্র দৈর্ঘ্য আছে,
প্রস্থ কিংবা উচ্চতা নাই তাকে বলা হয় রেখা। এখন রেখার কিছু আমরা প্রকারভেদ যদি আমরা দেখি, রেখা আমি বলছিলাম রেখা দুই প্রকার, একটা হচ্ছে সরল রেখা আরেকটা হচ্ছে বক্ররেখা। একটা হবে সরল আরেকটা বক্র। এখানে যদি রেখা দেই তাহলে রেখা দুই প্রকার, একটা হচ্ছে সরল রেখা একটা বক্ররেখা। হ্যাঁ, তাহলে সরল রেখা কোনটা? যদি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু সোজাসুজি যায় আরেকটা বিন্দুতে স্পর্শ করে সেটা সরল রেখা। কিন্তু আরেকটা যদি এরকম করে যায়, এরকম করে ঘুরে পাশে ঢেউ খেলে খেলে যায়, তাহলে সেটাকে বলবো বক্ররেখা। অর্থাৎ সরল রেখা যদি সংজ্ঞা বলি কি বলবো, যে বিন্দু চলার সময় বা যে রেখার দিক পরিবর্তন হয় না, দিকটা পরিবর্তন হবে সোজাসুজি যাবে, সেটাকে বলবো সরল রেখা। আর যে রেখার দিক পরিবর্তন হয়, এই যে দেখুন আঁকা বাঁকা করে যাচ্ছে বক্ররেখা, সেটাকে বলবো আমরা বক্ররেখা, যার দিক পরিবর্তিত হয়। আচ্ছা, এখন দেখবো সমরেখ। সমরেখ যে কি বলবো, যখন দুইয়ের অধিক বিন্দু একই সরলরেখার উপরে অবস্থিত হয় তখন ওই বিন্দুগুলোকে সমরেখ বলে। আমি কিছুক্ষণ আগেও দেখলাম যে এই যে অনেকগুলো বিন্দু, এই যে দেখালাম না লাস্ট বিন্দুর ক্ষেত্রে যে লাস্ট কন্ডিশনটা এটাই, এই যে এই রেখার উপরে অনেকগুলো বিন্দু, তাহলে এই বিন্দুগুলোকে বলবো সমরেখ, একটা রেখার উপরে যেগুলো বিন্দু থাকবে। আচ্ছা, এখন কিছু কন্ডিশন আমরা দেখব যে রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। আচ্ছা, আমরা রেখা, এই তিনটা জিনিস একটু ক্লিয়ার হবে। একটা হচ্ছে রেখা, একটা হচ্ছে রেখাংশ, একটা হচ্ছে রশ্মি। হ্যাঁ, রশ্মি। তাহলে রেখা কাকে বলবো? এই যে চলতেছে এটা হচ্ছে আমাদের রেখা। তাহলে রেখার কোনো, এটা চলতে থাকবে এটাও চলতে থাকবে, এরা কিন্তু চলতে আছে, বিন্দু চলতে যখন থাকবে দুদিকেই চলতে পারে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা রেখা। রেখার কোনো প্রান্ত বিন্দু অর্থাৎ শেষ বিন্দু নাই বা এন্ড পয়েন্ট থাকে না। কিন্তু যখন আমরা রেখাংশের কথা চিন্তা করব, রেখাংশ একখান থেকে শুরু করে যে কোনো একদিকে চলবে, অর্থাৎ রেখাংশের একটা প্রান্ত বিন্দু থাকবে। রেখাংশের একটা রেখাংশ না, এটা হচ্ছে রশ্মি, রশ্মির একটা প্রান্তবিন্দু থাকবে, রশ্মির একটা প্রান্তবিন্দু থাকবে। আর রেখাংশ কাকে বলতেছি আমরা? রেখার যে অংশ, রেখা থেকে যদি আমি এই রেখা থেকে একটা ছোট্ট অংশ কেটে নিই, তাহলে কেটে নিচ্ছি মানে কি, এখান থেকে একটা প্রান্তবিন্দু কেটে নিচ্ছি মানে শেষ হয়ে যাচ্ছে না? তাহলে রেখার অংশকে বলতেছি রেখাংশ। তাহলে রেখাংশের কি থাকবে? দুইটা প্রান্তবিন্দু থাকবে, দুইটা শেষ পয়েন্ট থাকবে, মানে শুরু থাকবে শেষও থাকবে। এই হচ্ছে আমাদের রেখা, রেখাংশ আর রশ্মির মধ্যে মোটামুটি পার্থক্য। এই কন্ডিশনগুলো এখানে বলা আছে। আমরা এরপরে যদি দেখি, আমরা দেখব সরল রেখা আর একটা হচ্ছে আমাদের বক্ররেখা। আমি অলরেডি সরলরেখা আর বক্ররেখা বলেই ফেলছি আগের আলোচনায়, যে সরলরেখা কখন, যখন একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে দিক পরিবর্তন করবে না তখন সেটাকে আমরা বলবো সরলরেখা। আর যখন একটা রেখা থেকে আরেকটা রেখা যাতে কি দিকের পরিবর্তন হবে তখন সেটাকে বলবো আমরা বক্ররেখা অর্থাৎ জিগজ্যাগ লাইন। হ্যাঁ, আর এটা হচ্ছে স্ট্রেট লাইন। আচ্ছা, এখানে কিছু কন্ডিশন আছে দেখি। দুটি বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যায়, এগুলো আমরা বিন্দুর কন্ডিশনে অলরেডি শিখে ফেলছি বা আলোচনা করেই ফেলছি। হ্যাঁ, আমরা এরপরে দেখব কি, সমান্তরাল রেখা। রেখা জানলাম আমরা, রেখার প্রকারভেদ জানলাম, এবার দেখব কি সমান্তরাল। সমান্তরাল কথাটার অর্থ কি? রেল লাইনের পাত। আমরা যদি রেল লাইন চিন্তা করি, এরকম করে সোজা চলতেছে, রেল লাইন কি কখনো কি একটার সাথে একটা মিলে যায়? যায় নাকি? যেভাবে রেল লাইন চলতে আছে, অথবা মইও চিন্তা করবে, এটা মই ধরলাম যে মই, যে দুইটা মইয়ের দুইটা পায়া বলে না কি বলে, ওগুলো কি সোজাসুজি থাকে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের, যখন সমান্তরাল বলবো কখন, যখন দুইটা রেখা সব সময় পরস্পরের সাথে সমান দূরত্ব, এইখানেও যতটুকু দূরত্ব হবে, এইখানেও ততটুকু দূরত্ব, এইখানেও ততটুকু দূরত্ব, সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলে এবং কখনো একটাকে আরেকটা সেট করবে না বা স্পর্শ করবে না, তখন সেটাকে আমরা বলবো সমান্তরাল সরল রেখা। সমান্তরাল রেখা বা সরল রেখা বলতে পারি। হ্যাঁ, ওকে। তাহলে এখন এই যে সমান্তরাল রেখার কোনো কিছু বৈশিষ্ট্য দেখি কোনো সরল রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে উক্ত রেখা পর্যন্ত যতগুলো রেখাংশ টানা যায় তন্মধ্যে লম্ব রেখাংশটি হবে ক্ষুদ্রতম। আচ্ছা, তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে সরল রেখার বহিস্থ কোনো বিন্দু, আমরা যদি এখানে সরল রেখা দেখি, একটা সরল রেখা, হ্যাঁ এইটা একটা সরল রেখা, এই রেখার বহিস্থ বাইরের এখানে একটা বিন্দু থেকে, হ্যাঁ বহিস্থ যে কোনো বিন্দু থেকে এরকম করে একটা টানলাম, এইরকম একটা টানতেছি, এরকম একটা টানতেছি, এরকম একটা টানতেছি, এরকম। এখন সবচেয়ে ছোট কোনটা হবে দেখেন তো? সবচেয়ে ছোট যেটা সোজাসুজি খাড়াখাড়ি লম্বালম্বিভাবে আসবে সেটাই সবচেয়ে ছোট না? আর বাকি এটাও কিন্তু বড়, এটাও বড়, এটাও বড়, ওর থেকে সবচেয়ে ছোট হচ্ছে এটা। তাহলে যখন লম্ব হবে তখনই হবে সবচেয়ে ছোটটা। তার মানে ওই কন্ডিশনটাই বলতেছে কোনো সরল রেখার বহিস্থ যে কোনো একটা বিন্দু থেকে উক্ত এই যে এই রেখার উপরে যতগুলো রেখাংশ, এই যে অনেকগুলো রেখাংশ টানলাম না, রেখাংশ টানা যায়, তন্মধ্যে লম্ব রেখাংশটি, এই যে লম্ব যেটা খাড়াখাড়ি পড়বে সেটাই তো লম্ব, 90 ডিগ্রি কোণে থাকবে। হ্যাঁ, তাহলে
এটাই হবে সবচেয়ে ছোট রেখাংশ বা ক্ষুদ্রতম রেখাংশ। পরের যে কন্ডিশনটা সেটা হচ্ছে দুইটি সমান্তরাল সরলরেখার কোনো সাধারণ বিন্দু নাই। আচ্ছা, এই যে সমান্তরাল এটা চলতে থাকবে, সাধারণ বিন্দু মানে কি, ওদের ছেদ বিন্দু বা মিল পয়েন্ট, ওদের কখনো কি একটা আরেকটার সাথে তো টাচ করবে না, তা টাচ না করলে ওদের সাধারণ বিন্দু বা ওদের কমন পয়েন্ট থাকবে, থাকবে না, অর্থাৎ ওরা ছেদ করবে না। তার মানে এটাও আমরা বলতে পারি দুটি সরলরেখা কখনো একটি আরেকটিকে ছেদ করবে না বা স্পর্শ করবে না। সমান্তরাল সরলরেখা বলতে হবে। এবং দুটি পরস্পর ছেদী সরলরেখার প্রত্যেকটি কোনো তৃতীয় সরলরেখার সমান্তরাল হতে পারে না। এখন এইটা আমরা দেখি, দুইটি পরস্পর ছেদী। আচ্ছা, এইটা একটা সরলরেখা, আবার কি একটা আরেকটাকে ছেদ করবে, তার মানে আমি দিলাম এইরকম সরলরেখা। হ্যাঁ, তাহলে দুইটি পরস্পর ছেদী সরলরেখার প্রত্যেকটি, এইটা আবার এটা, হ্যাঁ, প্রত্যেকটি কি হবে কোনো তৃতীয় সরলরেখা। আমি যদি সরলরেখা আরেকটা সরলরেখা নিই, আরেকটা যদি আমি সরলরেখা নিই এরকম করে, এইটা এই সরলরেখাটা আমরা দেখতে পাচ্ছি এইটার লম্ব, একই সাথে কি এরও লম্ব হইতে পারবে? ওইটা তো লম্ব হইতে পারবে না। একটা সরলরেখা কি একই সাথে দুইটার ছেদ করলে যদি এরকম থাকতো, এটা হচ্ছে সমান্তরাল, এটা ছেদ করে নেই, তাহলে আরেকটা সরলরেখা তাদের সমান্তরালে থাকতে পারতো। কিন্তু যখন একটা আরেকটা টাচ করতেছে, তখন আরেকটা সরলরেখা হয় এর সমান্তরালে থাকতে পারবে, মানে অথবা এর সমান্তরালে, কিন্তু একই সাথে দুইটার প্রত্যেকটারই সমান্তরালে থাকতে পারবে না। সেই কন্ডিশনটাই কিন্তু আমাদের 3 নম্বরটা। এখন পরের যে কন্ডিশনটা সেটা হচ্ছে যেসব সরলরেখা একই সরলরেখার সমান্তরাল তারা পরস্পর সমান্তরাল। যে কন্ডিশনটা আমরা যদি দেখি, এই যে এটা একটা সমান্তরাল সরলরেখা, তাই না? আরেকটা সরলরেখা আমি নিচ্ছি এইটা, তাহলে এইটা যদি এর সমান্তরাল হয় তাহলে এটা এরও সমান্তরাল, সেই কথাটাই বলতেছে, সমান্তরাল তো, ব্যালেন্স তো, সমান্তরাল রেখাই তো চলবে। তারপরে বলতেছে কি, দুই বা ততোধিক সরলরেখা একটি সরলরেখার উপর লম্ব হলে তারা পরস্পর সমান্তরাল। আচ্ছা, আমরা এখন দেখি দুই বা ততোধিক সরলরেখা। এখানে যদি আমরা দেখি একটা সরলরেখা আছে, এখন আরও দুই বা ততোধিক অনেকগুলো সরলরেখা যদি সমান্তরাল কি বলছে, সরলরেখার একটি সরলরেখার উপরে লম্ব হয়, তাহলে এখানে যদি এইটা একটা লম্ব, আবার আরেকটা লম্ব নিচ্ছি আমি, এইটা আরেকটা লম্ব নিলাম, আবার এইটাও একটা লম্ব নিলাম, তাহলে দেখেন তো এই সরলরেখার উপর যখন এই লম্বগুলো নিচ্ছি, তাহলে এই লম্বগুলো আবার কি এরা নিজেরা সমান্তরাল, প্যারালাল, হ্যাঁ, এরা সমান্তরালভাবে চলবে। সেই কথাটাই কিন্তু এই কন্ডিশনটাতে বলতেছে। এবং লাস্ট যে কন্ডিশনটা সেটা হচ্ছে কি, একটি সরলরেখা সমান্তরাল রেখাদ্বয়ের একটির উপর লম্ব হলে তা অপরটির উপরেও লম্ব। কীরকম কন্ডিশন? এরকম, যদি আমরা একটা সমান্তরাল নিলাম, এখন আরেকটা সরলরেখা যদি একটা সমান্তরাল সরলরেখার উপর এইটার উপর যদি লম্ব হয়, এখানে যদি লম্ব হয়, তাহলে কি এই রেখাটা কি এইটার উপরেও লম্ব না? যেহেতু এরা তো সমান্তরাল, এর দূরত্ব তো সমান, তাই না? তাহলে এই কথাটাই বলতেছে, যদি একটার উপর লম্ব হয় তাহলে অপর রেখাটার উপরেও লম্ব হবে। আমরা এরপরে দেখব কোণ। কোণ কাকে বলে? আমরা বিন্দু জানলাম, রেখা জানলাম, এবার জানবো কোণ। দুইটা রেখার মিলন বিন্দু বা দুইটা রশ্মির মিলন বিন্দুকে বলা হয়, মিলন বিন্দুর ফলে, দুইটা রশ্মির মিলনের ফলে যে আকৃতি তৈরি হয় তাহলে তাকে বলবো আমরা কোণ। অথবা দুইটি সরল রেখা একটা আরেকটাকে তির্যকভাবে কি করব, পরস্পর মিলিত হলে, তির্যকভাবে পরস্পর মিলিত হলে যে আকৃতি তৈরি হয় সেটাকেই বলবো আমরা কোণ। এখানে 4টা কোণ তৈরি হয়েছে, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা কোণ তৈরি হয়েছে। হ্যাঁ, ওকে। এখন বলবো সমকোণ। এই যে মিলিত যে হচ্ছে, একটা রেখা একটা সরলরেখা আরেকটা রেখার সাথে মিলিত হচ্ছে, এই মিলিত হওয়া যদি সমকোণে মিলিত হয়, অর্থাৎ 90 ডিগ্রি কোণে মিলিত হয়, এগুলো সব 90 ডিগ্রি করে, তাহলে সমকোণে যদি মিলিত হয় তখন সেটাকে বলবো আমরা সমকোণ। আর সমকোণের পরিমাণ হয় 90 ডিগ্রি। এখানে আমরা জানি একটা যদি বৃত্ত চিন্তা করি, বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ থাকে, তার মানে এই টোটালটা কত? 360 ডিগ্রি। আর এইটা তো সমকোণ, সমানভাবে ভাগ করো 4টা কোণ, তাহলে 4টা কোণ যদি সমানভাবে ভাগ হয় তাহলে 360 যদি 4 ভাগ করি তাহলে আমরা পাই 90 ডিগ্রি। অর্থাৎ সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? বা আমরা বলতে পারি কি 90 ডিগ্রি কোণকে সমকোণ বলা হয়। এরপর আমরা দেখব স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলবো? স্থূল কথাটার অর্থ বড়। তার মানে আমরা দেখব এই যে নর্মালি আমরা যদি একটা সমকোণ হয় এরকম করে 90 ডিগ্রি, তাহলে সেটাকে আমরা বলি সমকোণ, 90 ডিগ্রি কোণকে। এখন এই 90 ডিগ্রি কোণের থেকে যদি একটা কোণ এরকম বড় হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো স্থূলকোণ বা অবটিউস অ্যাঙ্গেল। আচ্ছা, এরপরে আমরা বলবো অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কোনটা? এখানে আমাদের যদি এটা একটা সমকোণ হয়, ধরলাম আমরা এটা একটা সমকোণ, আমরা ধরতেছি এখানে কি আছে, একটা সমকোণ, এটা 90 ডিগ্রি। এখন কোনো কোণের মান যদি
সমকোণের থেকে ছোট হয়। এটা কি 90 থেকে ছোট ধরলাম আমরা, 90 থেকে ছোট কত ধরলাম, এখানে 50 ডিগ্রি ধরলাম। হ্যাঁ, তাহলে এই কোণটা হবে আমাদের সূক্ষ্মকোণ অর্থাৎ ছোট কোণ। তার মানে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। এরপর বলো সরল কোণ। সরল হচ্ছে 90 ডিগ্রি কোণকে, 90 ডিগ্রি ডাবল এক সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি। এই যে এই রেখাটা কি এইখানে 180 ডিগ্রি, এইদিকে 180 ডিগ্রি, অর্থাৎ এইটা হচ্ছে একটা সরল কোণ অর্থাৎ সোজা কোণ। হ্যাঁ, এটা কি সোজা কোণ বা সরল কোণ, তাহলে এই কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এরপর যদি আমরা প্রবৃদ্ধ কোণ দেখি, প্রবৃদ্ধ কোণ হবে কি এই টোটালটা 360 ডিগ্রি কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। অর্থাৎ যে কোণের মান 360 ডিগ্রি এক্স্যাক্টলি বলাটা ভুল হবে, 360 ডিগ্রির থেকে ছোট হয় আর 180 ডিগ্রি থেকে বড়। এটা একটু ক্লিয়ার হয়ে নেন। এইখানে 360 ডিগ্রির থেকে ছোট, অর্থাৎ আমরা যদি একটা কোণ নিই এরকম করে, আমি নিচ্ছি এইভাবে। হ্যাঁ, এইটা একটা কোণ, এই কোণটা এইটা দেখেন টোটালটা, এই টোটালটা কি, এই টোটালটা কিন্তু 360 ডিগ্রি, কিন্তু এই কোণটা কিন্তু 300 ধরলাম আমরা। এই কোণটা যদি 45 ডিগ্রি ধরি তাহলে 360, আচ্ছা 40 ডিগ্রি ধরলাম, তাহলে বাকি কোণটা কত 320 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই কোণটা কি 180 থেকে বেশি এবং 360-এর থেকে ছোট বা কম, তাহলে সেটিকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, আমরা এরপর দেখব বিপ্রতীপ কোণ। হ্যাঁ, বিপ্রতীপ কোণ কাকে বলবো, অপোজিট, যখন একটা কোণ আরেকটা কোণের অপোজিট। যে আমরা দেখতে পাচ্ছি কি দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে ছেদবিন্দুতে যে 4টি কোণ উৎপন্ন হয়, হ্যাঁ, তাদের একটিকে সম্মুখটির, মানে এইরকম যদি একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা, হ্যাঁ, তাহলে ছেদ করছে, তাহলে ছেদবিন্দুতে 4টা কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এইটাকে এইটার বিপরীত কোণ, আবার এই কোণটাকে এই কোণের বিপরীত কোণ বলে। ঠিক আছে, আচ্ছা। আর একটা সন্নিহিত কোণ, সন্নিহিত বলতে আমরা বুঝতেছি কি লাগালাগি বা অ্যাডজাসেন্ট কোণ। হ্যাঁ, তাহলে অ্যাডজাসেন্ট কোণ কোনটাকে বলবো, যে কোণ একটার সাথে আর একটা সন্নিহিত থাকবে। মানে কিরকম, এই যে এইখানে যদি আমি একটা কোণ উৎপন্ন করলাম, তাহলে এই কোণটার সাথে কি এই কোণটা লাগা আছে না, তাহলে এই পরস্পর এইটা কোণ আর এটা কোণ, এ যদি ধরি আর এটা যদি বি ধরি, তাহলে এ আর বি হচ্ছে পরস্পর অ্যাডজাসেন্ট বা সন্নিহিত কোণ। ঠিক আছে, আমরা এরপরে যদি দেখি আমাদের হচ্ছে পূরক কোণ। পূরক কাকে বলবো, একটা আরেকটার পরিপূরক, অর্থাৎ দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়। এই যে এখানে যদি আমরা 90 ডিগ্রি নেই, এই কোণটাকে যদি আমরা এটা 90 ডিগ্রি, হ্যাঁ, আবার এই দিকেও তো 90 ডিগ্রি, তাহলে এই কোণটাকে এই যে এইটা আর এইটা, এটা ধরলাম 40 আর এটা ধরলাম 50, তাহলে 50-কে 40-এর পূরক, 40-কে 50-এর পূরক, তার মানে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় সেটাকে হলো পূরক। আর সম্পূরক কাকে বলে, অনুরূপভাবে দুটি কোণের সমষ্টি যদি কি হয় দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি, হ্যাঁ, 180 ডিগ্রি যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা সম্পূরক কোণ। দুটো কোণের সমষ্টি, একটা যদি হয় আমাদের 50 ডিগ্রি তাহলে আরেকটা হবে কত 130 ডিগ্রি, একটা যদি হয় 100 ডিগ্রি তাহলে হবে আরেকটা হবে 80 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের কি সম্পূরক কোণ। ঠিক আছে, এরপরে আমরা দেখব অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ কাকে বলবো, যে কোণ ত্রিভুজ, চতুর্ভুজ অথবা বহুভুজের অভ্যন্তরে। হ্যাঁ, মানে এই যে আমরা এই কোণ যদি চিন্তা করি তাহলে এই কোণগুলো ভেতরে, হ্যাঁ, আবার চতুর্ভুজ যদি নেই তাহলে এই ভেতরে যে কোণগুলো সেগুলোকে আমরা বলবো অন্তস্থ কোণ। আর বহিস্থ কোণ কোনগুলোকে বলবো, এইটা কিন্তু বাইরের এই পুরাটাকে বহিস্থ বলবো না, শুধু এই বাহুটাকে যদি বর্ধিত করি এইখানে যে কোণ তৈরি হচ্ছে সেটা বহিস্থ। তাহলে অনুরূপভাবে এই বাহুটাকে যদি বর্ধিত করি এইখানে কোণ তৈরি হচ্ছে সেটা হচ্ছে বহিস্থ। আবার এই বাহুটাকে যদি বহিস্থ, তাহলে এটা হচ্ছে বহিস্থ। তাহলে আমরা খেয়াল রাখবো ত্রিভুজের 3টা বহিস্থ কোণের সমষ্টি হয় আমাদের 360 ডিগ্রি। আর একটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত হচ্ছে ভেতরে যে কোণটা থাকবে সেটাই হচ্ছে অন্তর্ভুক্ত কোণ, যে দুটি বাহুর মিলিত হওয়ার স্থানকে আমরা বলবো বাহুদ্বয় অন্তর্ভুক্ত কোণ। এই যে এই একটা বাহু হয়েছে না, তাহলে এই বাহু, এটা যদি এ বাহু বলি, বি বাহু বলি, সি বাহু, তাহলে এ আর বির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এটা। ঠিক আছে, আমরা দেখব এরপরে আর কি আছে, সেটা হচ্ছে আমাদের অনুরূপ কোণ। অনুরূপ বলতে কি, দেখতে একই রকমের। হ্যাঁ, অনুরূপ কোণ কোন রকম হবে, যদি আমরা একটা রেখা সমান্তরাল সরল রেখা আছে এক জোড়া, আর এখানে আমরা একটা দিলাম এখানে এরকম করে, হ্যাঁ, তাহলে এইখানে আমরা দেখব কি অনুরূপ কোণ। এখানে দেখি কি দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখায়, যে অপর একটি সরল রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার একই দিকে সমান্তরাল রেখাদ্বয়ের অনুরূপ পার্শ্বে, হ্যাঁ, যে কোণ। তার মানে কি এই যে সমান্তরাল রেখাদ্বয়ের, তাহলে এই যে এইটা আর এইটাকে বলবো কি অনুরূপ কোণ। এরা কি দেখতে একই রকম, মানও হবে একই। তাহলে অনুরূপ কোণের মান সবসময় কি হয়, একই হয়। আর একান্তর কোণ কোনটাকে বলবো, এই যে এই কোণটা এখানে হয়েছে না, এই কোণটার বিপরীত যে কোণটা থাকবে সেটাকে আমরা বলবো একান্তর। অর্থাৎ এর
এইটা হবে একান্তর, আর আবার এইটার ক্ষেত্রে কি হবে, এইটা হবে একান্তর। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের একান্তর কোণ জানলাম। এই পর্যন্ত একান্তর কোণ দিয়ে আজকের জ্যামিতির যে বেসিক আলোচনা শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।